দেশের বর্তমান পরিস্থিতিতে যদি কথা না বলি তাহলে কেন জানি নিজের বিবেকের কাছে ভালো লাগছিল না। মনে হচ্ছে যে শিক্ষার কি দাম ছিল। যদি এই বিবেকটা নাড়ায় না দেয় তাহলে এই শিক্ষার কোনো আসলে দাম নেই। তো যাই হোক, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে। দেশের সার্বিক পরিস্থিতি দেখলে মনটা খুবই খারাপ লাগছে, খুবই খুবই খারাপ লাগছে। আর এই যে ছাত্ররা এতগুলো ছাত্র মারা গেল, এতগুলো ছাত্র আহত হয়েছে, তো সব কিছু মিলিয়ে আসলে সংবাদগুলো চারিদিকে যে অস্থির পরিস্থিতি, ভালো লাগছে না। তো আমি দেশের সাধারণ একজন নাগরিক হিসাবে কয়েকটা কথা শেয়ার করতে চাই। আমিও এই কোঠা প্রথার বিরোধী এই কারণে যে আমি আমার গ্রামে দেখেছি যারা এই যে বিশেষ কোঠায় চাকরি পেয়েছে তারা খুব বেশি শিক্ষিত না, খুব বেশি মেধাবী না, বাট তারা এখন কিন্তু খুব সচ্ছল একটা পজিশনে চলে গেছে। আমাদের দেশের সবাই কিন্তু একদম কঠিন বা অনেক মানে অতিরিক্ত মেধাবী হবে সেরকমও না। আমাদের মতো এরকম স্বাভাবিক মেধা নিয়ে জন্ম নিয়ে আমরা যে কষ্ট করে লেখাপড়া শিখে আজকে এই পর্যন্ত এসেছি, হ্যাঁ, তো এটা আসলে আমাদের জন্য একজন নাগরিক হিসাবে খুবই কষ্টকর। তো আমার মনে হয় যখন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা পদ্ধতি, চাকরির পদ্ধতি, কাজের পদ্ধতি এমন হওয়া উচিত যে প্রতিটা মানুষ যেন শিক্ষা গ্রহণ করে কোনো না কোনো কিছু করতে পারে। সে যে কোনো সেক্টরেই হোক, সরকারের এই দিকে নজর দেওয়া উচিত। শুধু কোঠা প্রথা নিয়ে বসে থাকলে চলবে না, সেদিন এখন আর নেই। দেশের যে পরিস্থিতি, আপনি একটা বাজারে গেলেই বুঝতে পারবেন দেশের মানুষের কত হাহাকার, ভিতরে কত কষ্ট জমে আছে। হ্যাঁ, কত পরিস্থিতি, আমাদের মতো সাধারণ মানুষগুলো কি কষ্ট করছে। আমাদের তো একটা রেশনের ব্যবস্থাও নেই। আমরা কি সাধারণ জনগণ হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে কি সুবিধাটা পেয়েছি? শুধু বাংলাদেশে জন্ম নিয়েছি, নিঃশ্বাস নিয়েছি, প্রকৃতি থেকে নিঃশ্বাস নিয়েছি এবং এই নিঃশ্বাস নিয়েই বেঁচে আছি সৃষ্টিকর্তার দয়ায়। নাগরিক হিসাবে কোনো সুবিধা পেয়েছি বলে আজ পর্যন্ত খুব বেশি কিছু মনে করতে পারছি না। এখনও পর্যন্ত আমাদের দেশের অনেক প্রবীণ নাগরিক আছে যারা একটা বয়স্ক ভাতা পায় না। আমাদের দেশের অনেক বিধবারা আছে যারা একটা বিধবা ভাতা পায় না। আমাদের দেশের কোনো নাগরিক পেনশন পায় না। অথচ যারা সরকারি চাকরিজীবী বা মেধার ভিত্তিতে হোক বা কোটার ভিত্তিতে হোক বা বিশেষ কোটার ভিত্তিতে হোক, বিশেষ পোষ্য কোটার ভিত্তিতে হোক, তারা চাকরি পেয়ে তারা কিন্তু আজকে কোটি কোটি টাকার মালিক। সমাজের এই টাকাগুলো অসম বন্টন হচ্ছে। তাই আমাদের সময় এসেছে আমাদের প্রতিটা সেক্টরে আবার নতুন করে কিছু তৈরি করা, আমাদের সাধারণ জনগণের দিকে চোখ দেওয়া, সাধারণ মানুষের দিকে চোখ দেওয়া। এই যে আমাদের দেশের যে ছাত্ররা আছে, এরা কিন্তু সবাই কোনো সচ্ছল পরিবার থেকে আসেনি। অনেকেই আছে খুব নিম্নবিত্ত, একদম নিম্ন শ্রেণী থেকেও এসেছে। তো তাদের দিকে বিশেষ নজর দেওয়া, তাদের কাজটাকে যে শুধু যে চাকরি করতে হবে সেটা না, বিভিন্ন সেক্টরে নজর দেওয়া। বাংলাদেশে যেন কোনো বেকার না থাকে, বাংলাদেশের কোনো মানুষ যতটুকু মেধা আছে সেই মেধা দিয়ে যেন কোনো না কোনো সেক্টরে কাজ পায় এবং প্রতিটা সেক্টরেই অ্যাটলিস্ট শিক্ষিত মানুষের প্রায়োরিটি দেওয়া উচিত। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম। আর সাধারণ নাগরিকগুলো যারা আছে তাদেরকেও পেনশনের ব্যবস্থা বা রেশনের ব্যবস্থা করা হোক। তো যাই হোক, অনেক কথা বললাম, আরও অনেক কথা হয়তো বলবো। দেশের পরিস্থিতি দেখে ভালো লাগছে না, তারপরেও নিজের পেট চালাতে হবে, সংসার চালাতে হবে, নিজের কাজকামও করতে হবে। এবং এই যে দেখেন, আমি এখন হয়তো আমার সরকারি চাকরির বয়স নেই, কিন্তু মোটামুটি কম মেধাবী ছিলাম না, কিন্তু বাপের টাকা ছিল না, তারপরে ওরকম অতিরিক্ত মেধাও ছিল না, যার কারণে খুব বেশি কিছু করতে পারিনি। পেটের দায়ে ঢাকায় এসেছি, ফার্নিচার সেক্টরে চাকরি করছি, এখন কাপড় বিক্রি করছি। তো এইগুলোকে আরও যদি সহজ সুন্দর করে দেয় আমাদের দেশের সরকার, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের দেশের শিক্ষিত মানুষগুলো বা প্রতিটা মানুষগুলো কোনো না কোনো কিছু করে খেতে পারবে। শুধু যে যারা এখন তো সত্যি কথা বলতে গেলে যারা সরকারি চাকরিজীবী তারাই কিন্তু এখন মোটামুটি অনেক ভালো আছে, বা যারা দেশের শীর্ষস্থানীয় ধনী বা শিল্পপতি বা এই যে প্রাইভেট বড় বড় কোম্পানির মালিক, তারা হয়তো ভালো আছে। টাকাগুলো খুব মুষ্টিমেয় লোকের হাতে বন্দী। হয়তো বাংলাদেশের 20% লোকের হাতে টাকা আর 80% লোকের হাতে কোনো টাকাই নেই। তারা না খেতে পেরে না কষ্ট করছে, জীবন ধারণ করা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনি
যারা সমাজের ঊর্ধ্বতন কর্মকর্তা, যারা এই দেশের ঊর্ধ্বতন পর্যায়ে আছেন, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার কাছেই আমার অনুরোধ, এই দেশের নিয়ম কানুন শিক্ষা পদ্ধতি সব কিছুতেই একটা পরিবর্তন আনতে হবে। দেশের সাধারণ এবং শিক্ষিত এবং বিবেকবান মানুষ হিসাবে আমার কাছে এটাই মনে হয়েছে। এবং প্রতিটা ছেলে মেয়েকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কর্মসংস্থান শুধু ঢাকামুখী না করে সারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে এই কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। তাহলে ঢাকামুখী মানুষেরও প্রেশারটা কমবে, চাপটা কমবে এবং আমাদের অন্য শহরগুলোও উন্নত হবে। তো আমাদের এখন সময় এসেছে, এই সময়ে আমাদের এই পরিবর্তনগুলোকে আনতে হবে, পরিবর্তনগুলো আনার চেষ্টা করতে হবে। আপনারা যারা টাকার কুমির হয়েছেন তারা অ্যাটলিস্ট আপনাদের আর টাকার প্রয়োজন নেই এটা মনে করে বাকি সমাজের উন্নয়নে একটু আপনারা চোখ দেন। আর যাই হোক, আমি আমার কথাগুলো আজকেই পর্যন্ত শেষ করছি। তবে হ্যাঁ, এই সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো কিন্তু অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে পেয়ে যাবেন। কারণ আমার জীবন ধারণ করতেই হবে, আমি যত কথাই বলি না কেন আমাকে এইগুলো তো বেচতেই হবে। হ্যাঁ, তো আমি দেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও আমি ফার্নিচার সেক্টরে চাকরি করছি। যাই হোক, আলহামদুলিল্লাহ যেটা করছি। তবে এই এরকম কোনো কাজকেই ছোট মনে করা যাবে না। এখন এই যে কাপড় চোপড় বিক্রি করছি। তো আপনারা যারা এরকম সুন্দর সুন্দর পাঞ্জাবি নিতে চান তারা অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজের সাথে থাকবেন। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার দিবেন এবং এই চলমান পরিস্থিতি স্বাভাবিক হোক, কোনো মায়ের সন্তান যেন আর পৃথিবী ছেড়ে বিদায় না নেয়। আসলে খবরগুলো দেখলে, ফেসবুকগুলো দেখলে বুকটা হাহাকার করে উঠছে। হ্যাঁ, না জানি যে হারায় সেই বুঝতে পারে হারানোর কী কষ্ট। তবে এই প্রতিবাদের দরকার আছে, হ্যাঁ, সংস্কারের দরকার আছে, নিয়মকানুন পরিবর্তনের দরকার আছে। সময়ের সাথে সাথে নিয়মকানুন পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হয়, সমাজের উন্নয়নও করতে হবে, এটাই স্বাভাবিক। তো আপনারা যারা এই দেশের যারা আপনারা এই দেশ পরিচালনা করছেন তারা অবশ্যই এটা একটু মাথায় রাখবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।